हमारे मध्य में देश के प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी पहुंच गए हैं। ताली बजाकर अभिनंदन कीजिएगा। हमारा नेता कैसा हो, हमारा नेता कैसा हो, हमारा नेता कैसा हो। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। নমস্কার। মাত্র 4-5 মাসের ব্যবধান, বলতে পারেন রাজনীতির টেবিলটা পুরো ঘুরে গিয়েছে। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর সবাই যখন ভেবেছিল যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অন্যান্য শরিকরা বিজেপিকে চেপে ধরবে এবং তারপর আগামী যে 2-1টা নির্বাচন, সেখানে বিজেপির ফল যদি খারাপ হয় তাহলে এই সরকারটা প্রায় ভাঙনের কাছাকাছি চলে যাবে, এরকমও রাজনৈতিক পণ্ডিতরা বলতে শুরু করে দিয়েছিলেন। যে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি বিশালভাবে ধাক্কা খেয়েছে এবং বিজেপির অন্য শরিকরা নাকি এতটাই চাপে রাখবে যে পরবর্তীকালে যে বিজেপি যদি অন্য স্টেটগুলোতে হারে, এবং তারা ভেবে নিয়েছিলেন যে অন্য স্টেটগুলোতে বিজেপি হারবে, নরেন্দ্র মোদী যেভাবে ধাক্কা খেয়েছেন লোকসভার ভোটে, এটা একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছিল সারা ভারত জুড়ে। মে মাস থেকে আজকে নভেম্বরের 23, সম্পূর্ণভাবে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। মহারাষ্ট্র ভোটে সুনামি বা সুনমো বলা যায়, সুনমো, সেখানের পর যেটা দেখতে পারলাম, নরেন্দ্র মোদী যে বিজেপি হেডকোয়ার্টার থেকে যে বক্তব্য রাখলেন, যে ভাষণ দিলেন, এন্টায়ার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। যে নেতা কে ভাবা হয়েছিল যে এই নেতা বোধহয় এবার ব্যাকফুটে চলে যাবে, বিজেপি তাদের যে কোর এজেন্ডা সেটা ফুলফিল করতে পারবে না, কোথায় কি। নরেন্দ্র মোদীর যে ভাষণ উনি দিলেন, হরিয়ানার পর মহারাষ্ট্রে শুধু জয় না, বললাম যে সুনামও বলা যেতে পারে, সেখানের পর ওনার বডি ল্যাঙ্গুয়েজ আজকে অনেক বেশি আক্রমণাত্মক এবং সরাসরি কংগ্রেসকে আক্রমণ করলেন। একবারের জন্য অবশ্য ঝাড়খণ্ডের প্রসঙ্গ তুললেন না। ঝাড়খণ্ডে বিজেপি বা এনডিএ জোট পরাজিত হয়েছে জেএমএম, মুক্তি মোর্চা এবং কংগ্রেসের কাছে, সেটা উজ্জ্ব রেখে উনি কিন্তু এন্টায়ার ফোকাস করে গেলেন মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্র জয়ের জন্য উনি যেমন মহারাষ্ট্রের বাসিন্দাদের উনি ধন্যবাদ দিলেন, তেমনি কংগ্রেসের রাজনীতি আজকে সারা ভারতবর্ষ কিভাবে প্রত্যাখ্যান করেছে বারবার করেই সেটা উনি তুলে ধরলেন। কোনো সময় বললেন কংগ্রেসকে পরজীবী পার্টি, অর্থাৎ কংগ্রেস অন্যদের ওপর নির্ভরশীল, কংগ্রেস নিজে থেকে আর কিছু করতে পারবে না। উনি বললেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি জোট হয়নি, পার্টি বেঁচে গেছে, অন্যরাও আর কি। কংগ্রেস, উনি বোঝাতে চাইলেন যে কংগ্রেস শরিক দলের কাছে এখন লায়াবিলিটি। দেখুন রাজনীতির কি রং কিভাবে তাড়াতাড়ি পাল্টায়। যে কংগ্রেস মাত্র 4-5 মাস আগে বলতে শুরু করেছিল যে বিজেপিকে এবার শরিক দল দূরে সরিয়ে দেবে, বিজেপিকে শরিক দল সমর্থন প্রত্যাহার করে নেবে, সেই কথাগুলোও তারা বলতে শুরু করেছিলেন। আমি দেখলাম যে কংগ্রেসের অন্যতম যে আর কি ন্যারেটিভ ক্রিয়েট করেন যোগেন্দ্র যাদব, আমার মনে আছে তিনি একটা চ্যানেলে বলছিলেন যে যদি 2025 সালে বিহার নির্বাচনে হেরে যায় আর কি নীতিশ কুমার আর বিজেপির জোট, তাহলে সরকার রাখা খুব কঠিন হবে। কত দূর পর্যন্ত উনি ভেবে ফেলেছিলেন 2024-এ বিজেপি সব হারবে, 2025-এ গিয়ে বিজেপি ধাক্কা খাবে। অর্থাৎ যারা কংগ্রেসের ন্যারেটিভ তৈরি করে দেন বিভিন্ন চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে, দেবে এই যোগেন্দ্র যাদব তার মধ্যে অন্যতম, তিনি মোটামুটি নরেন্দ্র মোদীর সজ্ঞতা লিখে ফেলেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখলাম, লোকসভা ভোটের পর প্রথম যেখানে ভোট হলো সেখানে হরিয়ানা ভোট, এবং সেখানে কিন্তু বিজেপির সাথে সরাসরি লড়াই হয়েছিল কংগ্রেসের। সেখানে সবাই ভেবে নিয়েছিল কংগ্রেস জিতবে। সেখানে নরেন্দ্র মোদী কিন্তু আবারও বললেন যে হরিয়ানা কংগ্রেসের যে রাজনীতি তাকে প্রত্যাখ্যান করেছে। এরপরে এসেছিল হচ্ছে মহারাষ্ট্র। লাস্ট লোকসভায় সেখানে 48টা লোকসভা আসনের মধ্যে 30টা আসন পেয়েছিল হচ্ছে
এমভিএ মহাবিকাশ আঘাড়ি আর কি কংগ্রেস নেতৃত্বে কংগ্রেসের জোট, সেখানে আজকে অবস্থা দেখুন, কংগ্রেসের আসন নেমে গেছে মাত্র 15-এ। কংগ্রেস কি মহারাষ্ট্রে কি ঝাড়খণ্ডে কংগ্রেস কিন্তু সত্যি করেই আজকে যেভাবে আর কি বিধানসভার লোকসভার ভোট যদি আপনি বলেন, সেই তুলনায় কংগ্রেসের কিন্তু এই ধাক্কা মারাত্মক। মোদি তাই জন্যই সরাসরি বলতে পারছেন যে কংগ্রেস সংবিধান বিরোধী এবং 370 ধারা কারো ক্ষমতা থাকলে সেটা ফিরিয়ে এনে দেখাক। লোকসভা ভোটে কংগ্রেস কিন্তু অনেকটাই বলা যেতে পারে বিজেপিকে ধাক্কা দিয়েছিল দুটো ইস্যুতে। একটা হচ্ছে সংবিধান পাল্টে দেবে, সংবিধান খাতরে মে হ্যায় যেহেতু বলেছিল 400 পারের কথা, এবং দুটো জিনিস কংগ্রেস যেটা এর ফলে যারা আর কি পিছিয়ে পড়া অংশ তাদের মধ্যে কংগ্রেস একটা ভীতির সঞ্চার করতে পেরেছিলেন যে এবার যদি বিজেপি সরকার আসে এন্টায়ার সংবিধান চেঞ্জ করবেন এবং তাদের যে সমস্ত পাওনা আছে সেগুলো কেড়ে নেবে। সেটা কিন্তু কংগ্রেসের পালে হাওয়া দিয়েছিল। এবার বিজেপি 4 মাস পর বিজেপি যখন ভোটে গেল, তখন কিন্তু বিজেপি সরাসরি আগের যে ভুলগুলো শুধরে নিয়ে এখন আর কিন্তু ওই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা 200-300 আসন পাবো তার দিকে না গিয়ে বরং তারা বলতে শুরু করলো যে সংবিধান পাল্টেছে কংগ্রেস, যে সংবিধান নিয়ে তাদের ওপর যে আক্রমণ সেটা ফিরিয়ে দিল। নরেন্দ্র মোদী যে ভাষণে সে কিন্তু কংগ্রেসকে যেমন সংবিধান বিরোধী বলেছে এবং কংগ্রেসের আগামী দিনে যে কংগ্রেস রাহুল গান্ধী বারবার বলছিলেন যে জাত গণনার কথা, সেই কংগ্রেস জাতের নামে দেশকে টুকরো করতে চাইছে, সে কথাও কিন্তু উনি তার বারবার করে সেটাও তুলে ধরেছেন। কংগ্রেস শেষ হয়ে গেলেও নরেন্দ্র মোদীর মতে কংগ্রেস পরজীবী হলেও নরেন্দ্র মোদীর যে বক্তৃতা তার 90% জুড়েই কিন্তু ছিল কংগ্রেসের সমালোচনা। অর্থাৎ আদর্শগতভাবে তারা কংগ্রেসকে যে ক্রমাগত তারা আক্রমণ করতে করতে যাবেন এবং সেখানে ছোট ছোট শরিক দল থাকলে, ছোট ছোট আঞ্চলিক দল থাকলে সেটা বিজেপির পক্ষে মোকাবিলা করা অনেক সহজ। সেখানে তাদের অল ইন্ডিয়া লেভেলে তাদের একটা আঞ্চলিক দল কিছু লড়ে উঠতে পারবে না, সেখানে অল ইন্ডিয়া লেভেলে আজকে নরেন্দ্র মোদীর জড়া বা নরেন্দ্র মোদীর যে ফেস সেটাকে কমব্যাট করার জন্য কেউ থাকবেন না। ফলে কংগ্রেস যতভাবে ভঙ্গুর হয়ে যায় তত কিন্তু বিজেপির 16 আনার ওপর 18 আনা লাভ। তাই জন্য আমি যে ডিকোড করছিলাম যে নরেন্দ্র মোদীর যে ভাষণ নানাভাবে নানা দিক দিয়ে কংগ্রেসকেই কিন্তু আক্রমণ করলেন। পাশাপাশি বিজেপি ক্ষমতা এলে কি করবে, ডবল ইঞ্জিন সরকার কি করবে, এবং কংগ্রেস সরকার উনি বললেন যে কি কর্ণাটকে, কি হিমাচলে, কি তেলেঙ্গানায় কংগ্রেস যেগুলো বলে এসেছিল, যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলেছিল তারা দেবে, সেই স্কিমগুলো তারা করতে পারছে না এবং কিভাবে বার্ডেনটা বাড়ছে সেই স্টেটগুলোর ওপর। এবার আসা যাক অন্য প্রসঙ্গে। পরপর আমরা দেখতে পাচ্ছি যখন 2024-এর লোকসভা ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না এবং কংগ্রেসের যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদের অনুরোধে রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদ নিতে রাজি হলেন। তারপর সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী কিন্তু শুধুমাত্র কংগ্রেসের দলনেতা নয়, বিরোধীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করছিলেন এবং প্রত্যেকের কথা উনি বলেছিলেন, প্রত্যেক ওনার যে শরিক দল। 5 মাস পর আবার যখন সোমবার থেকে 25 তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু হবে, এটল কি রাহুল গান্ধী যে গুরুত্ব তখন ছিল 99টা আসন পেয়ে, সেই গুরুত্ব থাকবে? আপনি হলফ করে ধরে দিতে পারেন একেবারেই থাকবে না। কোনো শরিকের কাছে তার কোনো সেই গুরুত্ব থাকবে না। না এনসিপি, না উদ্ধব ঠাকরে, না তৃণমূল কংগ্রেস, না আপ সেই গুরুত্ব কিন্তু আর পাবে না। পদে পদে কিন্তু রাহুল গান্ধীকে এবং কংগ্রেসকে বাধা পেতে হবে। কারণ বিজেপির সঙ্গে যেখানে স্ট্রেট ফাইট হচ্ছে কংগ্রেসের, সেখানে কিন্তু কংগ্রেসের স্ট্রাইক রেট খুবই খারাপ অবস্থা। কংগ্রেস সেখানে 4, 5, 6 এই স্ট্রাইক রেট নিয়ে কোন সময় সে বিজেপিকে হারাবে? এবং রাহুল গান্ধী যে ইস্যুসগুলো নিয়ে লড়তে চাইছেন
সেই ইস্যুসগুলোতে দেখতে পাচ্ছি যে জনমানসে উনি কিন্তু বলা যেতে পারে ওনার যে ইস্যুস উনি যেগুলো তুলছেন সেগুলো জনমানসে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। উনি আদানি এবং নরেন্দ্র মোদী, ওরা বলছেন মোদানি নিয়ে বারবার করে আদানির দুর্নীতির সঙ্গে নরেন্দ্র মোদীকে জুড়ে দিতে চাইছেন, কিন্তু সেটা উনি যেমন সংসদে বলছেন, উনি সংসদের বাইরে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম এটা কিন্তু জনমানসে কোনো প্রভাব পড়েনি। আমজনতা কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন এবং উনি দাবি করেছিলেন নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নাকি এতে উনি ভেঙে দিচ্ছেন, কিন্তু 233টা আসন মহারাষ্ট্রে আমি জানি না কিভাবে উনি ভেঙে দিলেন। সেখানে শরিক দলের কাছে কি সত্যি নরেন্দ্র মোদী যেটা বলছেন যে শরিক দলের কাছে একটা বোঝা কংগ্রেস, সেটা এবার সংসদ অধিবেশন শুরু হলে বোঝা যাবে যে এটাও রাহুল গান্ধী পুরো কি শরিকদের নিয়ে টেনে যেতে পারে। নিঃসন্দেহে দুটো ইস্যু কিন্তু কংগ্রেস তুলবেই এবার, একটা হচ্ছে মণিপুর আর একটা হচ্ছে আদানি। মণিপুর ইস্যুতে সবার সমর্থন পেলেও আদানি ইস্যুতে কতটা সমর্থন পাবে আগেও করেছি, সেখানে পাবে না। আর ওয়াক অফ হতে পারে বা জাত গণনার কথা বলতে পারে, সেগুলো আসতে পারে, কিন্তু রাহুল গান্ধী কতটা টেনে নিয়ে যাবে সেটা আমার কিন্তু পুরোপুরি আজকে সন্দেহ আছে। বরং কংগ্রেস যেটা ভেবে দেখতে পারে, কারণ কংগ্রেসের এবার নতুন মুখ কিন্তু আরেকজন সংসদে আসছেন, সেটা যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। রাহুল যা ভোট পেয়েছিলেন লোকসভায় তার থেকে অনেক বেশি ভোটে জিতে, প্রায় 70% যে পোল হয়েছে তার ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা। ফলে প্রিয়াঙ্কাকে রেখে আমার মনে হয় যদি কংগ্রেস আগামী দিনে তৈরি হয় বা মোদীর বিরোধিতা করে, আমার মনে হয় সেটা অনেক বেশি কংগ্রেসের কাছে ডিভিডেন্ড দেবে। কারণ রাহুলকে বারবার করে রিলঞ্চ করার পরও রাহুল কিন্তু তার ব্যর্থ, বিশেষ করে রাজ্য জুড়ে যে ভোট হচ্ছে রাহুল গান্ধী কিন্তু সেখানে ব্যর্থ। রাহুল এবারেও তার বোনের কেন্দ্রে ওয়ানাডে উনি যতটা সময় ব্যয় করেছিলেন, ওনাকে কিন্তু মহারাষ্ট্রে সেই সময় ব্যয় করতে দেখা যায়নি। এটা নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন আছে। তাই রাহুল গান্ধীকে কি পরবর্তীকালে যারা তার শরিক আছে তার নেতৃত্বকে খুব একটা মান্যতা দেবে, বা রাজ্যে রাজ্যে আগামী দিনে তার নেতৃত্বকে মান্যতা দেবে, নাকি রাহুল অনেক বেশি আইডিওলজি বা আদর্শগত লড়াইটা রাহুল চালাবে, কিন্তু অন্যদিকে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার উপরই ছেড়ে দেবে। নতুন সাংসদ তিনিও 25 তারিখ থেকে নিশ্চয়ই পার্লামেন্টে থাকবে, দেখার। কিন্তু সর্বশেষে যদি আপনি বলেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে এতটাই পজিটিভ ছিল, এতটাই আক্রমণাত্মক ছিল, যারা ভেবেছিল যে নরেন্দ্র মোদী যে সমস্ত এজেন্ডা তারা দিয়ে এগোবে বলে লোকসভার আগে ঠিক করেছিল, সেগুলো দিয়ে এগোবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। প্রতিটা এজেন্ডা কিন্তু তারা নরেন্দ্র মোদী এবার ফুলফিল করে যাবেন, এবার লোকসভায় সেই বিলগুলো নিয়ে আসবেন। এর পাশাপাশি দুর্বল রাহুল গান্ধী যত থাকবে তত কিন্তু লাভ বিজেপির। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।